জি 24 ঘন্টায় আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। পুজো কমিটি নিয়ে ঝামেলা, ব্যারাকপুরে কাউন্সিলরের দিদিগিরির অভিযোগ। এই ধরনের অভিযোগ অবশ্য আজকের নয়, গত কয়েক মাস ধরেই কাউন্সিলরদের দাপাদাপির একাধিক অভিযোগ উঠছে। অথচ কাউন্সিলরদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। গত মাসের 20 তারিখ বিভিন্ন সচিব এবং বিভিন্ন পুরসভার মেয়রদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। এরকমও বলেন যে এবার কি তাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে, তার চোখে পড়ছে, কাউন্সিলরদের নজরে পড়ছে না কেন? পুরো পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে, অথচ কাউন্সিলরদের ক্ষমতার লড়াই থামছে না। গত মাসের 27 তারিখেও বিস্তর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হকার উচ্ছেদ, সরকারি জমি দখল নিয়ে কথা বলতে গিয়ে কাউন্সিলরদেরও সতর্ক করেছিলেন তিনি। কি বলেছিলেন শুনুন। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে, নট ফ্রম লোকাল লেভেল। টেন্ডার করা যাবে না, টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে। এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ, আমি নিজে দেখে এসেছি। ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে। এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই, কমিশনারেট আছে, তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে। কিন্তু এরপর অশান্তি কমছে কই? কসবা দেখেছি, পাটুলি, গড়িয়া, কৃষ্ণনগর হোক বা আজকে ব্যারাকপুর, সেখানে একটি ক্লাবে দুর্গাপূজার কমিটি নিয়ে অশান্তি। ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়, তার অনুগামীদের বিরুদ্ধে অশান্তির অভিযোগ উঠেছে। কাজ পরে ক্ষমতার দখলের দিকেই বেশি নজর চলে যাচ্ছে কি পুরো প্রতিনিধিদের? এই নিয়ে কথা বলবো আজ। সঙ্গে রয়েছেন বিজেপির সজল ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। কোথায় পুরো পরিষেবা এবং কোথায় কাউন্সিলরদের দাপাদাপি, এই নিয়ে আলোচনা করছি আমরা। শুরুতেই মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয়, আমরা পরপর ঘটনা দেখছি, এটা নয় যে ব্যারাকপুরটা বিচ্ছিন্ন ঘটনা। কসবায় এমনই পরিস্থিতি হয়েছিল যে শোকজ করতে হয়েছিল। 2 কাউন্সিলরদের মধ্যে অশান্তি, তাতে এলাকায় ভাঙচুর। পাটুলিতে তো এক কাউন্সিলর অনুগামী আর এক কাউন্সিলরকে মারধর দিয়ে দিলেন। গড়িয়া স্টেশনে কাউন্সিলরের অফিস ভাঙচুর। কৃষ্ণনগরে কাউন্সিলর এক ক্যাফে বন্ধ করে দেয়। এরকম নানান অভিযোগ, মুখ্যমন্ত্রী পর্যন্ত বিরক্ত। দেখুন, এই ঘটনাগুলো একটা দিকে, আপনি যেটা প্রতিবেদনও দেখালেন বা আপনি বলার সময় যে প্রথম লাইনটা বললেন কোথায় পুরো পরিষেবা, আমি এতটুকু বলতে পারি যে বিগত 10 বছরের মধ্যে কলকাতা পুরসভাতে যেই পরিষেবাটা বাদ দেন না, আপনি ঠিক করে নেবেন, আপনি ঠিক করে নেবেন, এটা তো কোনো কথা নয়, এটা তো কোনো কথা নয়। একজন পুরো প্রতিনিধি তো নিশ্চিতভাবে পুরো পরিষেবা দেবে, সেটা তো নিশ্চিতভাবে দেবে, সেটা নিয়ে বলি। তাহলে আপনি ঠিক করে দেন, প্রথম লাইন থেকে যদি আপনি ঠিক করে দেন আমার কোনো অসুবিধা নেই। প্রথম লাইন থেকে ঠিক করে বলুন। দেখুন, আমার যেখানে কথা হলো যে আমরা যেইভাবে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি যে রাস্তার মধ্যে ময়লা পড়ে আছে, সিস্টেম যেভাবে ময়লা কুকুর ছাগলরা ঘুরে বেড়াচ্ছে, সেখানে আজকে যে ওয়েস্ট কম্প্যাকশন যে সিস্টেমটা করেছে সেটা পশ্চিমবঙ্গের মধ্যে নয়, সারা ভারতবর্ষ তথা বিদেশের মধ্যেও কলকাতা অন্যতম সেরা। 144টার ওয়ার্ডের মধ্যে এই যে মেশিন যে বলছি যে ওয়েস্ট কম্প্যাকশন, সেই জন্যই গ্রিন ট্রাইব্যুনাল কলকাতা পুরসভার উপরে একটা মস্ত বড় হচ্ছে ইয়ে চাপ। দেখুন, আপনি যে রাস্তা দিয়ে গেলে আগে গেছেন বা এখন গেছেন, এখানে একজন পুরো প্রতিনিধি আছে বুঝতে পারবে 124খানা ওয়েস্ট কম্প্যাকশন মেশিন আছে কলকাতার বুকে। এবং সেই যে মেশিন, এই যে সিস্টেমটাকে, এই যে পুরো পরিষেবার উন্নতি, এই যে এটা যাওয়ার জন্য আমাদের কলকাতা শহরের ডেপুটি মেয়র মাননীয় শ্রী অতীন ঘোষ, তিনি জার্মানিতে গিয়ে এটাকে ডেমো দিয়ে এসছেন। এবং আমরা যে 4000 মেট্রিক টন প্রতিদিন কলকাতাতে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা, সেটা মুম্বাইও আমাদের কাছ থেকে নিয়েছে এবং জার্মানিতে গিয়েও কিন্তু অতীন ঘোষ এই ডেমোটা দিয়ে এসছে, প্রেজেন্টেশনটা দিয়ে এসছে। এটা গেল পুরো পরিষেবা। এই সামনে চিংড়িঘাটায় যাওয়ার পথে নিকো পার্কটা ক্রস করলি বাঁদিকে
সেখানে ডাই হয়ে পড়ে থাকে ময়লা। ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আপনি বলছেন, ধাপার যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা ধাপাতে যে জমা হচ্ছে সেইটা কেউ কিভাবে সায়েন্টিফিক, শুধু ধাপা তো নয়, গোটা বাংলায় শিলিগুড়িতে একটা প্রপার ঠিক আবর্জনা ফেলার জায়গা নেই পর্যন্ত, উন্নতির শেষ নেই। মৃত্যুঞ্জয়, আমি বলছি না মৃত্যুঞ্জয়, মুখ্যমন্ত্রী নবান্নে 20 তারিখ বৈঠক হয়েছিল, সেখানে তিনি বলছেন ঝাঁটা হাতে আমাকে নামতে হবে। আমি ডেফিনেটলি বলছি, মুখ্যমন্ত্রীর কথাতেই আসছিলাম, আপনি তখনই বললেন, আপনি যেই প্রসঙ্গে আসছিলেন মুখ্যমন্ত্রীর কথাতেই আমি আসছিলাম, যে ঠিক যে পরিষেবা ঠিক নেই, কিছু কিছু জায়গায় কিছু কিছু নিশ্চিতভাবে কোনো জনপ্রতিনিধি আমাদের দলের হলেও আমরা সেটা বলছি, যেহেতু মুখ্যমন্ত্রীও বলেছেন আমাদের চোখেও পড়ছে, কিছু কিছু জনপ্রতিনিধি সঠিকভাবে পুরো পরিষেবা দিচ্ছে না, এই যে বাজে কথা, আমাদের ওয়ার্ডে এরকম কোনো ধরনের, আমাদের ওয়ার্ডে রাস্তাঘাট পরিষেবা এবং জনপ্রতিনিধি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যে মুখ্যমন্ত্রী বলেছেন ঝাঁটা নিয়ে নামতে হবে। হ্যাঁ, নামতে হবে। আপনি পুরসভাগুলো, আমি কলকাতা পুরসভার একজন পৌর প্রতিনিধি, আমার পুরসভায় 30,000 লোকের শর্টেজ আছে। তো 30,000 লোকের কাজটা কে করবে? এক হচ্ছে 100 দিনের লোক দিয়েছেন, 100 দিনের লোক বেশিরভাগই বয়সে ভারাক্রান্ত বয়সের বাড়ে, আর দ্বিতীয়ত হচ্ছে সব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। তাদের কাজ সন্ধ্যেবেলা পার্টি অফিসে ধূপধুনো দেওয়া। এই ভোট আসছে 10 তারিখে, মৃত্যুঞ্জয়ের পাড়ায় তারা ভোটের লাইনে এটা একটু শুরুতে ডিফেন্সিভ না যে 30,000 লোকের শর্টেজ আছে, তাহলে আপনার ওয়ার্ডের কথাই যদি বলি, সেখানেও তো বাজার, রাস্তার উপরে বাজার, আবর্জনা নিয়ে কিছু অভিযোগ আছে। আমি আপনাকে বলি যে এটা ডিফেন্সিভের কি আছে? আপনি তো কলকাতার বাইরে নয়, আমি কলকাতার বাইরে নয়, কলকাতা যদি জ্বলে তাহলে আমার এলাকাও জ্বলবে, কলকাতা যদি কষ্ট পায় আমার এলাকাও কষ্ট পাবে। আমার এলাকায় বাজার আছে, বড় বাজার, কলকাতা মানে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটা অন্যতম বড় বাজার, কোলে মার্কেটের মতো বাজার আছে, সেখানে আবর্জনা অতীতে ছিল, এখনো আছে, বরঞ্চ আগের থেকে কম আছে। আমি আপনাকে একটা কথা বলি, যে মুখ্যমন্ত্রী বলছেন ঝাঁটা নিয়ে নামতে হবে, তো ঝাঁটাটা নিতেই নামতে হবে, কাউন্সিলর তো ঝাঁট দিতে যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী যে চেয়ারগুলো ফাঁকা রেখে দিয়েছেন, এদের বেশিরভাগই হচ্ছেন সাফাই কর্মী। আমি একটা উদাহরণ, সাধারণ মানুষ তো কি দেখবে? আমি মৃত্যুঞ্জয় আজকাল খুশি ভোট দিয়েছি, ঠিক কাউন্সিলর কাজ করবে। তো কাউন্সিলর ভোট পেলে তো কাউন্সিলর 10 বোঝা হয়ে যাবে না, যে 10 হাতে জঞ্জাল সাফ করে দেবে। আপনি আমাকে বলুন, আপনি একটা ঠান্ডা মাথায় বলুন, আমাকে আমার এলাকায় কাজ দিয়েছে, আমার মতন আরো 7 জনকে বিরোধী দলকে সুযোগ দিয়েছে, বাকি যারা দিয়েছে তারা কি করছে? তারাও যে সবটা চাইলেও পারবে, তারাও তো বলতে পারে যে আমার এখানে লোক নেই, বলবে, আরে তারা বলতে পারে না, তাদের কথাটা আমি বলছি। তারা চাইলেও তারা বলতে পারে না, কি করবে? ওই দলের চাকরি করে তো বলতে পারে। আমি আপনাকে বলছি, আমাকে একটু বলতে দিন, সেটা আপনার সুবিধা হবে বলতে। দেখুন, আমি ওখানে, আমার বাবা কাউন্সিলর ছিলেন অতীতে, তখন ওই এলাকার সাফাই কর্মচারী সরকারি সংখ্যা ছিল প্রায় 80 জন, আজকে আমার এলাকায় সেটা হচ্ছে 39 জন। তখন 82-83 জন ছিল, 80-র বেশি, এখন সেটা 39 জন আজকের ডেটে। এবারে আপনি আমাকে বলুন, এই 80টার কাজ তো 39টা লোক দিয়ে হবে না। এটা কিভাবে বিচার হবে যে 39টা দিয়ে হবে না? তখন বেশি ছিল না, এখন তোমার আসল কথা হলো তোমার ওয়ার্ডে কটা পার্ট আছে সেটাও তো দেখতে হবে। আরে ভাই, 39 জন ডেফিনেটলি মানুষের জনসংখ্যা কটা পার্ট, কতজন ভোটার, সের উপরে তো নির্ভর করে সংখ্যা। মিথুন, সে তার উপরে নির্ভর করেই ওটা সংখ্যাটা ছিল। তাহলে 80টা, এক মিনিট, তার যারা দিয়েছিল এমন তো নয়, তাহলে বলতে চাও তুমি বাম আমলে এক্সেস চালু করেছিল, সেটা বলে তো হবে যে বাম আমলে এক্সেস চালু দিয়েছো। এখন যে আধুনিক সিস্টেম, আধুনিক সিস্টেম, মানুষ দেখছে আধুনিক সিস্টেমটা কি। এক মিনিট, আধুনিক সিস্টেমটা পাড়ায় কি হয়েছে, কম্প্যাক্টার কি করে? আমরা আগে ভ্যাটে ফেলে আসতাম, আগে আমাদের পুরসভা গিয়ে ভ্যাটে ফেলতো, এখন সেই পুরসভার হাতগাড়িটা নিয়ে গিয়ে, ভাই আমি তো একজন কাউন্সিলর, আমার কথাটা শোনো না, এখন একটা সাফাই কর্মী ওটাকে নিয়ে, এখন বড় নাম এসডব্লিউএম কর্মী, তিনি গাড়িটা নিয়ে গিয়ে ওই মেশিনে ফেলছেন, তফাৎ এটা। হ্যাঁ, এটা প্রয়োজন, এটা অগ্রগতির নমুনা, কিন্তু বিষয় হচ্ছে আগে ভ্যাটে ফেলতো, আসতো জঞ্জালটা, আরেকটা জঞ্জালের গাড়ি আসতো, আমরা বলতাম জঞ্জালের গাড়ি, সেই জঞ্জালের গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তায় ছড়াতে যেত অর্ধেক জঞ্জাল। এখন সেটা কম্প্যাক্টারে ছোট হয়ে যায়, সেইভাবে জঞ্জালের গাড়ি আসে না। কিন্তু আপনার মাথায় রাস্তা যে রাস্তায় ফেলা ব্যাপারটা, পড়ে থাকার ব্যাপারটা, ওটা তো কোনো মেশিন দিয়ে, সাকার মেশিন দিয়ে চ করে থাকে না তো।
রাস্তায় তো পড়ে থাকে না। আরে ভাই বলতে কি বলছে, কিভাবে পড়ে থাকে? রাস্তায় যদি পড়ে না আচ্ছা, থাকে আচ্ছা। তাহলে জঞ্জালটা তুমি দেখছো করতে না, আচ্ছা না আমি সজলদা মৃত্যুঞ্জয় আসবো কিছু মানুষের সচেতনতা আমি আসবো মৃত্যুঞ্জয়, আসবো। সকালবেলা রোজ কিন্তু বাসি ভাই মৃত্যুঞ্জয় আসবো, মৃত্যুঞ্জয় আসবো। তারপরেও কেউ যদি রাস্তায় গেছে এখন আর বেশিরভাগ না, আমি এটা বলছি, লোভ সম্বরণ করতে বলেছে। তো লোভ সম্বরণ তো তাদের করতে বলুন, এমন লোভী লোকেদেরকে আপনি বারবার টিকিট দিচ্ছেন কেন? কারণ 144টার মধ্যে যতগুলো প্রায় ধরুন 130-35 ওদের কাউন্সিলর আছে, তারা তো বেশিরভাগ রিপিটেশন, তারা তো আগেই লোভী প্রমাণিত, তার সেই লোভী লোকগুলোকে আবার টিকিট দিচ্ছেন কেন? এই প্রশ্নটা তো করতে হবে। আমি এই জায়গাতে কাউন্সিলরকে অ্যারেস্ট করবেন কেন? কাউন্সিলরকে অ্যারেস্ট করবেন, কাউন্সিলরকে অ্যারেস্ট করবেন কেন? আমার পাড়ায় যদি হকার বসে যায় আমার অ্যারেস্ট করে নিয়ে যাবেন, এটা হতে পারে? আরে লফুল কথা বলতে হবে। আচ্ছা আমি আসবো সজল আসবো, এই জায়গাটাও আসবো। আমি প্রদীপদার কাছে, প্রদীপদা আমরা দেখলাম, আমি যদি ব্যারাকপুরের ঘটনাটা দেখি, একটা পুজো কমিটি কি হবে না হবে সেখানেও কাউন্সিলর নাক গলাচ্ছেন, এইখানে কাউন্সিলর এলাকা দখল নিয়ে নাক গলাচ্ছেন, গ্রামে গঞ্জে পঞ্চায়েত স্তরে যে বিষয়টা আমরা এতদিন দেখে এসেছি এটা শহরাঞ্চলেও আস্তে আস্তে বাড়ছে বলে মনে হচ্ছে, নাকি এগুলোকে আপনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন? একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়, আমি এটাকে মনে করব যে একটা ব্যক্তি কাউন্সিলর, তার উপরে অনেকটা নির্ভর করে তার মানসিকতা, যে সে কি একদম ক্ষমতার লড়াইয়ে নেমে যাবে না পুরো পরিষেবা দেওয়ার মধ্যেই তার নির্দিষ্ট যে সীমাবদ্ধ সেটা রাখবেন। আসলে মুশকিল হচ্ছে যে একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের বিশেষ করে এমন অবস্থা হয়েছে যে কাউন্সিলর হওয়ার জন্য বা দলীয় কোনো পদে আসার জন্য, প্রশাসনিক পদে আসার জন্য এত প্রতিদ্বন্দ্বিতা যে এক মুহূর্ত যদি আপনার মনে হয় যে আমি হয়তো জমি ছেড়ে দিলাম, কোনো একটা এই ধরুন ক্লাব কমিটির কোনো পুজো বা তার কমিটি হচ্ছে, সেখানেও হয়তো তার কোনো পয়েন্ট কাটা গেল, মানে তিনি হয়তো তার যে নেক্সট প্রতিদ্বন্দ্বী তার যার নাম উঠছে হয়তো তার থেকে পিছিয়ে গেলেন। ফলে তিনি প্রত্যেকদিন চেষ্টা করছেন যে ক্ষমতার মধ্যে তার উপস্থিত থাকতে হবে, না হলে হয়তো তার কাছ থেকে কাউন্সিলর পদটা চলে যাবে। ফলে এইখানেই প্রশ্ন যে কাউন্সিলর যদি আমি না থাকি, একজন যদি আমি সুনাগরিক হয়ে থাকি, তাহলেও তো আমার নিজের একটা দায়িত্ব আছে পুরো পরিষেবায় যোগদান করার, জায়গা মতো ময়লা ফেলা বা কিছু। কিন্তু আমি যখন কাউন্সিলর, আমার একটা বাড়তি দায়িত্ব অবশ্যই থাকবে, এবং সেই দায়িত্বটা পুরো পরিষেবার দিকে। কোথায় কমিটিতে আমার লোক কটা থাকলো না থাকলো সেদিকে নয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিকেই কাউন্সিলরদের নজর চলে যাচ্ছে। পুরো পরিষেবাটাকে আরো বেশি করে মানে বিরোধী এবং সরকার পক্ষদের সমস্ত কাউন্সিলরদের নিয়ে আলোচনা করে পুরো পরিষেবাটাকে ভালো করার সামগ্রিক উপায় সেই দিকটাই না গিয়ে তারা হচ্ছে গিয়ে ক্ষমতার দিকে চলে। আমি এই জায়গা থেকে আসবো মৃত্যুঞ্জয়, ঘটনাটা ঘটেছে, কসবায় ঘটনা ঘটেছে, পাটুলিতে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো তো হয়েছে, এগুলোকে তো বিচ্ছিন্নভাবে বলা যাবে না। না, কিছু ঘটনা ঘটেছে, সেখানে প্রশাসন তার রাজধর্ম পালন করেছে, মুখ্যমন্ত্রীও ব্যাপারগুলোকে অ্যাড্রেস করেছে, এরকম নয় যে, এবং দলও পাশে না দাঁড়িয়ে দলও তার বিবৃতি দিয়েছে, সেইটা অন্য ব্যাপার। অন্য জায়গায় এই রাজধর্মগুলো অতীত আমরা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখিনি, বা যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে এখনই রে করে উঠবে যে অন্য জায়গার কথা, অন্য স্টেটের কথা কেন বলা হচ্ছে। এই ধরনের ঘটনা হয়, কিন্তু প্রশাসন রাজধর্ম পালন করে না, আমাদের এখানে রাজধর্ম পালন করছে। এবার প্রদীপবাবু যেটা বলছিলেন যে কাউন্সিলরের কাজ করবেন কেন ক্লাব সংগঠন, আমি বলছি যে ডানপন্থী রাজনীতি, যখন আগে কংগ্রেস ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যখন কংগ্রেসই যারা করতো, বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস আসার পরে তৃণমূল, এরা কিন্তু ক্লাব সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যারা রাজনীতি করেছি, রাজনীতি বলতে দাও, বিভিন্ন কাউন্সিলররা, জনপ্রতিনিধিরা, বিভিন্ন পুজো কমিটির সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট থাকে। এবার যদি সজল ঘোষ নিজে একটা পুজো কমিটির সাথে যুক্ত সেক্রেটারি, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, সেখানে তাহলে নিজেও তো কাউন্সিলর, তাহলে এই ধরনের কথাবার্তাগুলো তো এই ধরনের কথাবার্তাগুলো তো বলে লাভ নেই। আমরা যারা পলিটিক্স করছি, সরাসরি রাজনীতি করছি, আমিও পলিটিক্সের আগে একটা ক্লাব সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম, তাহলে ক্লাব সংগঠন পশ্চিমবঙ্গের বুকে পাড়ায় পাড়ায় ক্লাব কালচারটা আছে আমাদের এখানে। আমি ধরে নিচ্ছি সজল দ্বারা পুজো কমিটির সঙ্গে যুক্ত, কিন্তু আজ যদি এরকম ঠিক হয় সেখানে পুজো কমিটির বাকিরা মিলে ঠিক করা যে না, সজলদা কাউন্সিলর ঠিক আছে, কিন্তু সজলদাকে
কাউন্সিলরটাকে এখন আর দায়িত্ব দেওয়া হবে না, অন্য কেউ দায়িত্ব নেবেন, সেখানে অন্য লোকের ভারী হচ্ছে। সেখানে সেটা তো সজল দা পুজো যদি কমিটি মারপিট একটা করে meeting হবে, বা সেখানে যদি সজল দা দেখুন, হাতাহাতি করে, আমি সজল আবার দার কত বলছি, প্রশ্ন উঠবে। মারপিটটাকে দলও সমর্থন করবে না, প্রশাসনের ব্যবস্থা নেবে। সেখানে দাঁড়িয়ে আমরা কোনো জায়গায় ডিফেন্ড করছি না, আমি তো বললাম এই ডিফেন্ডটা কিন্তু মৃত্যুঞ্জয়, তাহলে কি এটা, আপনি যে প্রদীপ বাবুর কথাটা আমি বললাম যে ক্লাব সংগঠন করা যাবে না, ক্লাব সংগঠনের দিকে ঝোঁক বেড়ে যাচ্ছে, এই দিকে ঝোঁক বেড়ে যাচ্ছে, এই কথাটা আমি বলছি যে এটা হতে পারে। তাহলে কি মৃত্যুঞ্জয় এটা মুখ্যমন্ত্রী যখন আমরা কদিন আগেও দেখলাম, আমি আসবো প্রদীপ বাবু, তাহলে কি কোথাও গিয়ে দলের এই স্তরে একটু হ্রাস নড়বড়ে হচ্ছে? দেখুন, আমি বারবার বলছি মুখ্যমন্ত্রী নিজের রাজধর্ম পালন করছে। সেখানে যদি দলের কিছু হয়, তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ কোনোভাবে জড়িত থাকে, প্রকাশ্যে বলছে যে ব্যবস্থা নিতে হবে। এইটা তো অন্য জায়গায় আমরা দেখিনি। ছোট করে একটু বিরতি বলবো না, বিরতি পরে বলবো না, বলুন না, তাহলে বলতে দিতে হবে। আপনি প্রশ্ন করবেন 10 নম্বরে আর বলতে দেবেন 10 মিনিট, এটা হয় না। আমার বক্তব্য হচ্ছে মৃত্যুন কি বললো, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছে, কসবার ঘটনা নেই, মুখ্যমন্ত্রী অ্যাড্রেস করেছেন আর দল বিবৃতি দিয়েছে। এক মিনিট, শোকজটা কি? আপনি যারা অফিস চালান, সিস্টেমের মধ্যে আছেন, শোকজ মানে 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে তুমি জবাব দাও, নাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অথবা তোমায় মুক্তি দেওয়া হবে। এটার কোনটা হয়েছে? বিজেপির পার্টি অফিসে ভাঙচুর হয়, কি শোকজ হয়েছে, কি বিবৃতি হয়েছে? সল্ট লেক বিজেপি পার্টি অফিস ভাঙবে, সেখানে শোকজ করবে। আমার দল আমি শোকজ করি না, তুমি তো শোকজ আমাদের দলে, তাহলে আমাদের দলে তো হচ্ছে, শোকজটা তো হলো। শোক যদি আমি কজটা শো যদি না করি, তার কি ব্যবস্থা হলো? তার শোকজের পরের স্টেপ হচ্ছে আইদার তুমি ফ্রি, অথবা তুমি সাসপেন্ডেড, অথবা তুমি বহিষ্কৃত, কোনো শাস্তিমূলক ব্যবস্থা। সেটা কি হলো? শোকজ হলো, খুব আপনারা সারাদিন ধরে প্রপাগান্ডা করলেন, কিন্তু আফটার শোকজ কি হলো? শোকজ তো একটা টাইমিং, যে 7 দিনের মধ্যে উত্তর দিতে হবে। সেই শোকজের উত্তর কে দিয়েছে? উত্তর নিয়ে কোথায় আলোচনা হয়েছে? কোথাও কারোর বিরুদ্ধে একটা লোক তো দোষী, দুটো কাউন্সিলর মারপিট করলো, কেউ তো না না। আমার প্রশ্ন হচ্ছে, দুটো লোক মারপিট করলো, মাথা ফাটলো, কাউন্সিলর আক্রান্ত হলো, রক্তাক্ত হলো, দলের ইজ্জত গেল, সর্বোপরি বাজারে দলের ইজ্জত গেল। আমার কথাটা শোনো, উত্তর দাও। আমার কথা অত্যন্ত পরিষ্কার যে এখানে দল বিবৃতি দিল, ব্যবস্থা কি নিল? আমি আরেকটা কথা বলছি, সব জায়গায় ব্যবস্থা না, আমি ছোটবেলা থেকে এতগুলো অ্যারেস্ট হয়েছে। আচ্ছা আমার একদম সময় শেষ, আমি আসবো, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, পরিষেবা প্রশ্ন অথচ ক্ষমতা জাহিরে ব্যস্ত কাউন্সিলররা। শুরুতে ফেসবুকে অন্তত 91% মানুষ মনে করেছেন হ্যাঁ, পরিষেবা নিয়ে প্রশ্ন রয়েছেন, ক্ষমতা জাহিরে ব্যস্ত কাউন্সিলররা। হোয়াটসঅ্যাপে দেখাবো আপনাদের, হোয়াটসঅ্যাপেও একই রকম, সেখানে অন্তত 90% মানুষ মনে করছেন হ্যাঁ, 10% মানুষ মনে করছেন না। ইউটিউবেও তা, ইউটিউবে 96% মানুষ মনে করছে হ্যাঁ এবং 4% মানুষ মনে করছেন না। ইনস্টাগ্রাম, সেখানেও 91% মানুষ মনে করছেন হ্যাঁ, সমস্যা রয়েছে কাউন্সিলরদের মধ্যে, এবং 9% মনে করছেন না। এক্স স্যান্ডেলে তো 100% মানুষ মনে করছেন যে হ্যাঁ, সমস্যা রয়েছে। আমি এই জায়গা থেকেই, সময় খুব অল্প, আমি গোটা বিষয়টা আমি প্রদীপবাবুর কাছে যাবো। প্রদীপবাবু, কি মনে হয়, সামনে পুজো আসছে, পুজো কমিটি নিয়ে থাকা নিয়ে অশান্তি শুরু হচ্ছে, পরিষেবাও কিন্তু পুজোর আগে একটু হলেও ভালো করতে হবে, সব মিলিয়ে কোন জায়গায় যেতে পারে পরিস্থিতি? না দেখুন, একটা কাউন্সিলরের কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা, অর্থাৎ পুজো কমিটি থাকুক বা যাই থাকুক, ক্লাব থাকুক, সেখানে থাকতেই পারে, কিন্তু তাদের নিয়ে চলা। আপনার একটা ক্লাবের একটা কমিটি ঠিক করে আপনি যদি না চলতে পারেন, তাহলে পুরো এলাকাটা যেটা আপনার অধীনে আছে সেটা নিয়ে আপনি কি করে একসাথে চলবেন? ফলে এই জায়গাটাই আমার প্রশ্ন, যে আপনি যেখানেই থাকুন সবাইকে নিয়ে আপনি থাকার চেষ্টা করতে হবে, এবং সেটা যেন কখনোই অতিক্রম না করে যে আপনি মিডিয়ার সামনে চলে আসছে বিষয়টা, এগুলো ঠিক। অর্থাৎ পুরসভার একদিকে যেমন পরিষেবা, আরেকদিকে সবাইকে নিয়ে চলা, এই দুটো একসঙ্গে করতে পারলেই আপনাদের এক্ষুনি যে জনমতটা দেখালেন সেটা অনেকটা কমে এসে একদম এটা বেসিক চাহিদা, মানে সাধারণ মানুষেরও চাহিদা, এই ন্যূনতম পরিষেবা। মৃত্যুঞ্জয়, এবং পুরো পরিষেবা আমি বারবার বলছি যে আগের চেয়ে অনেক 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 ভালো হয়েছে, আরও ভালো, নিশ্চিত, ভালোর কোনো শেষ নেই, নিশ্চিতভাবে আরও বেটার কীভাবে করা যায় সে তার জন্যই যারা করতে পারছে না বা যারা আমাদের মানুষের যে কাজ করার কথা সেগুলো যদি কেউ কিছু যদি ঠিকভাবে না করতে পারে, মুখ্যমন্ত্রী সেগুলো অ্যাড্রেস করছে, বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলছে, আমরাও বলছি। এবং এই ধরনের ঘটনা যদি একটাও না হয়, আমরা চাই দলগতভাবে দলের তরফ
থেকেও যে চাই আমরা এই ধরনের কোনো ঘটনা না ঘটুক, কিন্তু সামাজিক এই যে কাজকর্মগুলো হোক, রক্তদান শিবির হোক, এইগুলো ক্লাব সংগঠনগুলোই পশ্চিমবঙ্গে করে থাকে, পুজোগুলো করে থাকে, তাতে জনপ্রতিনিধিরা বারবার অতীতেও দেখা গেছে যে যোগাযোগ ছিল, তারা কমিটির মাথায় থেকে যে কেউ সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট বা কেউ না থেকেও মানে পুজো কমিটিগুলো পুজোগুলো যোগাযোগ থাকা ভালো, জোর জুলুম না। না জোর জুলুম আমি বলছি যে কোনো কিছু জোর করে করা উচিত না। আজকের দিনে যদি তুমি না থাকে, তোমাকে যদি কোনো কমিটি না রাখতে চায়, দল অস্বস্তিতে পড়বে না। দল দেখুন অস্বস্তির ব্যাপার নয়, কথাটা হলো যে দলের এই ব্যাপারগুলোকে ডিফেন্ড করতে হবে কেন? একজন কাউন্সিলর তার তুমি তোমার পরিষেবা দেবে, তুমি সংগঠন সবাই যদি চায় ক্লাব আমার সময় একদম শেষ, শেষ করব। দলের অস্বস্তির কোনো জায়গা নেই। দল ভাবছে আমি সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি বাবা। আর প্রদীপবাবু বলছিলেন যে সবাইকে নিয়ে চলা, স্বয়ং শ্রীকৃষ্ণ পারেননি। প্রশ্নটা হচ্ছে খুব স্বাভাবিক, যারা প্রথম থেকে পুজো কমিটিতে ছিলেন না, যারা সামাজিক কোনো কর্মকাণ্ডে ছিলেন না, তারা এখন পুজোটা দখল করতে চাইছেন। কারণ পুজো একটা যোগাযোগের জায়গা, পুজো একটা টাকা সাইফুন করার জায়গা, অর্থ এবং ক্ষমতা দুটোরই জায়গা। এবং পুজোকে যেভাবে ব্র্যান্ডিং করা হয়, হাইলাইট করা হয়, সেখান থেকে তাদেরও পাবলিসিটি মাইলেজ হয়। আমি পুজো করতাম, সোমেন মিত্র পুজো করতেন, হ্যাঁ আমি তাদের সঙ্গে তুলনা করছি না, সুব্রত মুখার্জি পুজো করতেন, সুজিত বোস পুজো করেন, এদের পুজো নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে ধরুন হঠাৎ করে গজিয়ে ওঠা সঙ্গ, হঠাৎ সঙ্গ, বিরাট নাম, আবার এই ধরুন আমি বলছি পার্থ চ্যাটার্জির হঠাৎ পুজো, আবার হঠাৎ গায়েব। আমাদের পুজোগুলো কি 80 বছর, 90 বছর, 70 বছর একটা ট্র্যাডিশনাল পুজো। সুব্রত মুখার্জি পুজো আজকে রেগডালি, এবার ছোটবেলা থেকে জগদ্ধাত্রী পুজো, আমাদের সরকার আমার বিতর্কের সময় একদমই নেই। আমরা চাইব পুজো নিয়ে ঝামেলা, কাউন্সিলরদের মধ্যে ঝামেলা যাতে না হয়, কমে, শাসনে থাকে, নিয়ন্ত্রণে থাকে, সেটা অবশ্যই চাইবো। কিন্তু সব থেকে আগে চাওয়ার পরিষেবা ভালো হয়েছে নিঃসন্দেহে, আরও ভালো করতে হবে। আপাতত এখানেই শেষ করছি। এরপরে হ্যালো কলকাতা নিয়ে থাকছে শুভদীপ, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।